আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বলছি যে 5ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, 69-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা 71-এর মতো আমাদের এই 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত ঝরানো দেশের মানুষের। আমরা এরা ধারাবাহিকতা চাচ্ছি না। 24-এর গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল রাজনৈতিক দল রাজপথে নেমেছে, সকল সাধারণ মানুষ রাজপথে নেমেছে, সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমেছে, সকল ধর্মের মানুষ রাজপথে নেমেছে, সকল জনগোষ্ঠী রাজপথে নেমেছে। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের দালান কোঠা থেকে, গ্রামের সনের কুড়িঘর থেকে শুরু করে শহরের দালান কোঠা থেকে মানুষ রাজপথে নেমেছে। মানুষের সেই রাজপথের লড়াই এখনো চলমান, সেই লড়াই এখনো শেষ হয়নি। গ্রামে গেলে আমরা শুনতে পাই আমাদের এখনো অধিকার নিশ্চিত হয়নি, চাঁদাবাজি চলছে, লুটতরাজ চলছে। শহরে শুনতে পাই রিক্সা থেকে চাঁদা দিতে হচ্ছে, রাস্তার ফুটপাতের দোকান থেকে চাঁদা দিতে হচ্ছে। আমরা শুনতে পাই যে সবজির ভ্যান থেকেও চাঁদা দিতে হচ্ছে। প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এখনো মুখিয়ে আছে নতুন বাংলাদেশের। যারা জীবন দিয়েছে, লড়াই করেছে, তারা আমাদের দিকে তাকিয়েছে নতুন ঘোষণাপত্রে, তারা আমাদের দিকে তাকিয়েছে নতুন স্বপ্নের জন্য। যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিকে তাকিয়েই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই, আহ্বানেই তারা বিশ্বাস রেখেছে, এদেশের মানুষ আস্থা রেখেছে, সেই আস্থার বহিঃপ্রকাশ তারা দেখতে চায়। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের দায়বদ্ধতার জায়গায় মনে করে তারা আজকে এখানে আপনাদের সামনে যে জুলাইয়ের ধারাবাহিকতা রক্ষার জন্য নতুন ঘোষণাপত্রের কথা বলে, সেই বিষয় নিয়ে কথা বলবেন, সামগ্রিক বিষয় নিয়ে প্রাথমিকভাবে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব সার্জিস আলম। এখানে বলে রাখছি, আমরা আজকে এই সংবাদ সম্মেলনটা হয়তো আমাদের এই সংবাদ সম্মেলনটা হওয়া উচিত ছিল 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরই। সেই আমরা আজকে এই জায়গায় বসে আমরা 5ই আগস্টে সেখানে ফিরে যাচ্ছি। আমরা মূলত এটা 5ই আগস্টের আগের ধারাবাহিকতা রক্ষায় আমরা আমাদের সেই পরিচয়টাই বহন করছি। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সেই আগের পরিচয়ে, যেই পরিচয়টাকে মানুষ ধারণ করেছে, মানুষ গ্রহণ করেছে, সেই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়। আজকে আমরা কেউ এখানে বৈষম্যবিরোধী ছাত্র আহ্বায়ক কিংবা মুখ্য সংগঠক কিংবা অন্য কোনো পরিচয় আমরা এখানে আসিনি। এতক্ষণ দেখছিলেন ছাত্র আন্দোলনের নেতাদের সংবাদ সম্মেলনে রাখা বক্তব্যের অংশবিশেষ। নতুন বাংলাদেশ গড়তে নতুনদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে তিনি এই আহ্বান জানান। যারা বাড়িঘরে থাকতে পারে নাই, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। জুলাই অগস্টে যারা প্রাণ দিয়েছে, সাহসিকতার সাথে এই স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নতুন চিন্তায় নতুন বাংলাদেশ গড়তে হবে। রোকন, সচিবালয়ের পরিস্থিতি আজ কেমন দেখছেন? আর আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন 3 দিনের মধ্যে দেবার কথা ছিল, সেটা কি দেওয়া হয়েছে কিনা জানাবেন। নাজনীন, আসলে সচিবালয়ে আজকে আমি যদি বলি যে শুরু থেকে অর্থাৎ প্রবেশ পথ থেকেই
বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু ভেতরে কারোই যানবাহন বা গাড়ি কিছুই প্রবেশ করতে দেওয়া হয়নি, শুধুমাত্র উপদেষ্টা এবং সচিব এই দুইজনের গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য যারা কর্মকর্তা আছেন তাদের গাড়িও আজকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি, তাদের গাড়ি বাইরে আছে এবং তারা ভেতরে প্রবেশ করেছেন হেঁটে, এবং তাদের যে ডিজিটাল কার্ড আছে সেই কার্ড তারা মেশিনে পাঞ্চ করে তারপরে তারা সেখানে প্রবেশ করতে পেরেছেন। অর্থাৎ আজকে যেটি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যে যারা আসলে ঢুকছেন ভেতরে তারা বের হচ্ছেন কিনা সেটিও তারা নিশ্চিত করতে চাচ্ছেন, এটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে গেটটি দেখতে পাচ্ছেন, সবাইকে আসলে আজকে এই গেট দিয়ে প্রবেশ করতে হচ্ছে, এবং শুধুমাত্র যারা সচিবালয়ে কাজ করেন অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাই প্রবেশ করতে পারছেন। গণমাধ্যম কর্মীরা যে প্রবেশ করতে পারবেন না তাদের অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সেটি আগেই জানানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে, সেই কারণে আজকে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং গণমাধ্যম কর্মীরা আসলে সচিবালয়ের যে মূল প্রবেশ পথ অর্থাৎ 1 নম্বর গেটের সামনে তারা অবস্থান করছেন। তো তাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বৈঠক হবার কথা আছে, সেটি আসলে এখনও কখন হবে সেটি জানা যায়নি। আর আপনাকে একটি বিষয় বলে রাখি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম আজকে যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ নগর ভবনে চলছে, একই রকমভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম চলছে রেল ভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম চলছে ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয়ের কার্যক্রম চলছে শ্রম ভবনে, এবং ডাক ও টেলিযোগাযোগ ভবনের কার্যক্রম চলছে আগারগাঁয়ের ডাক ভবনে। কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়, তিনি আসলে অফিস করছেন তথ্য মন্ত্রণালয়ে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ক্ষতিগ্রস্ত যে 7 নম্বর ভবন সেই ভবনে এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, আসলে সেটি দেওয়ার মতো অবস্থাও নাই, কিন্তু এই 7 নম্বর ভবন ছাড়া বাকি সবগুলো ভবনেই আজকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক এবং কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে বলেই আমরা জানতে পেরেছি। আর আপনি যেটি জানতে চেয়েছিলেন প্রাথমিক তদন্তের বিষয়, প্রাথমিক তদন্তের যে রিপোর্ট দেবার কথা উচ্চ পর্যায়ের কমিটির, সেটি 3 দিনের মধ্যে, আসলে সেখানে উল্লেখ আছে 30 তারিখে তারা দিবেন, অর্থাৎ আগামীকাল তাদের প্রতিবেদন তারা প্রাথমিক প্রতিবেদন দিবেন, আর তারপরে 10 দিনের মধ্যে তাদের প্রতিবেদন দেবার কথা। এছাড়া আরও অনেক কমিটি কিন্তু গঠিত হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তো সেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কমিটিগুলো গঠিত হয়েছে তারাও আসলে 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবার কথা। সব কিছু মিলিয়ে আজকে আসলে সচিবালয়ের পরিস্থিতি যদি বলি যে সচিবালয়ের ভেতরে খুব স্বাভাবিকভাবেই ওই লোক সমাগমও যেমন কম, তেমনই এক ধরনের নিরাপত্তার বলয় চারদিকে রাখা হয়েছে। আর আরেকটি জিনিস হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িও কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু প্রতিদিন যেমন থাকেন তার চেয়ে বেশি উপস্থিতি আমরা লক্ষ্য করছি। নাজনীন, জানছিলাম সচিবালয়ের খবর। অবশেষে নিজ এলাকায় সিলেটের কানাইঘাটে পুনর্দাফন করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ। এর আগে 2021 সালে হারিস চৌধুরী মারা গেলে পতিত আওয়ামী লীগ সরকারের কারণে পরিচয় গোপন করে তাকে ঢাকার সাভারে দাফন করা হয়েছিল। পরবর্তীতে মেয়ে সামিরা আদালতে শরণাপন্ন হলে হাইকোর্টের নির্দেশে মরদেহ উত্তোলন ও ডিএনএ পরীক্ষায় হারিস চৌধুরীর পরিচয় নিশ্চিত হয়ে নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের নির্দেশনা দেয় আদালত। আজ বাদ জোহর সিলেটের শাহী ঈদগাহ ময়দানে জানাজা ও দোয়া মাহফিল শেষে তার দেহাবশেষ নিয়ে যাওয়া হবে কানাইঘাটে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা ও গার্ড অফ অনার প্রদর্শনের পর শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে দাফন করা হবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চাকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী বিজ্ঞান মেলার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মেলার উদ্বোধন করেন শিবিরের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর মির্জা গালিব। এ সময় তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান চর্চা জোরদার করতে হবে। মেলায় সারা দেশ থেকে বাছাইকৃত 340টি দলের উদ্ভাবনী প্রদর্শন করা হবে।
স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পর যে ব্যক্তিটি সবচেয়ে বেশি প্রভাব খাটিয়েছে তিনি হলেন পতিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানী ঢাকা ছাড়াও কুষ্টিয়ায় ছিল তার রাজত্ব। দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। টেন্ডারবাজি, বালুমহল নিয়ন্ত্রণ, কমিশন বাণিজ্য সহ দলীয় পদ, পদবি ও মনোনয়ন পাইয়ে দিতে নিয়েছেন কোটি কোটি টাকা। দুর্নীতির সবকিছুই করতেন তারই চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার মাধ্যমে। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যান হানিফ। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। কুষ্টিয়ার পিটিআই রোডের হানিফের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষুব্ধ এলাকার মানুষ তার বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেওয়ার অভিযোগ আছে হানিফের বিরুদ্ধে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে 2014, 18 এবং 24 এই 3টি জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন হানিফ। এরপর থেকে বেড়ে যায় তার নীরবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালুমহল নিয়ন্ত্রণ, দলীয় পদ ও মনোনয়ন বিক্রি, কমিশন বাণিজ্য, নিয়োগ ও বদলি বাণিজ্য ছিল হানিফের আয়ের অন্যতম প্রধান উৎস। লুটপাট করে এই কুষ্টিয়াকে সমস্ত নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে এই আওয়ামী লীগের এমপি এবং এমপির যারা আশেপাশে ছিল। ওনারা সেই প্রকল্পগুলিই নিয়ে এসেছেন, যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে এসে বাস্তবায়নের নাম করে সেখান থেকে মোটা অঙ্কের টাকা লুটপাট করে নেওয়া সম্ভব। 15 বছরে হাজারো কোটি টাকার মালিক হয়েছেন তিনি। তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস ছিল না কারো। অভিযোগ আছে কুষ্টিয়া লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিলেন হানিফ। ওই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বানিয়েছেন তার স্ত্রী ফৌজিয়া আলমকে। সবকিছুই করতেন তার চাচাতো ভাই কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার মাধ্যমে। বিভিন্ন উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে এবং তার দেশে এবং বিদেশে এই অবৈধ টাকার সম্পদ রয়েছে। নিজের আখের গোছানোর রাজনীতি যখন কেউ শুরু করে তখন রাজনীতি মুখ থুবড়ে পড়ার পরে তার পরিণতি কি হয়, কুষ্টিয়ার হানিফ সাহেব, আতা সাহেবরা তার জ্বলন্ত উদাহরণ। এটা কিন্তু শুধু ওদের জন্য না, গোটা রাজনীতিবিদদের জন্য, সমাজের জন্য একটা মেসেজ। তারাই তো এগুলো ধ্বংস করেছে। সমস্ত প্রতিষ্ঠানগুলো সব জায়গায় যদি তারা হস্তক্ষেপ করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়, অন্যান্য ব্যবসায়ীরা যাবে কোথায়? অতএব তারা এটা যেটা করেছে এটা তার তো অবশ্যই ঠিক করেনি। বিরোধী রাজনীতি মতাদর্শের লোকদের হামলা, মামলা, এমনকি গুমের অভিযোগ রয়েছে মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে। মাহবুবুল আলম হানিফ দেশে থেকে রাজনীতি করলেও 3 সন্তানসহ তার স্ত্রী বসবাস করেন কানাডার বেগমপাড়ায়। 5 আগস্টের পর আত্মগোপনে চলে যায় হানিফ। তাদের দেশে এনে বিচারের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।